সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা আমাদের আজকের এই ছায়া সংসদে। এবং এই ছায়া সংসদে আমরা কথা বলবো অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে। এবং এই বিতর্ক প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে সরকারি দল হিসাবে সরকারি তিতুমির কলেজ এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছে ঢাকা কলেজ। আজকে যে প্রস্তাবিত বিষয়টি সেটি হচ্ছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী। আসলে কি তাই? আমরা দেখে নেব আসলে কী কারণের জন্য এই যে আমাদের অসহনীয় তাপমাত্রা তাপদাহ হলো, তার জন্য কী কী কারণগুলো দেয় সেটি আমরা খুঁজবার চেষ্টা করবো। এবং সে কারণে আজকে সরকারি দল তিতুমির কলেজ থেকে যারা এসেছেন তাদের সাথে আমি আপনাদের প্রথমে পরিচয় করে দিই। সরকারি দল তিতুমির কলেজের বক্তারা হলো সরকারি তিতুমির কলেজের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মতিউর রহমান, মাননীয় ছায়ামন্ত্রী রায়হান মিয়া, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ইমরান হোসাইন। অন্যদিকে আজকের ছায়া সংসদের বিরোধী দল ঢাকা কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সাদাত হোসাইন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আবু বকর সাইম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মাহমুদুল হাসান অর্ণব। আজকের প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক দীপুর কুমার আচার্য, সম্পাদক ও প্রকাশক দ্য সাউথ এশিয়ান টাইমস। পরবর্তী বিচারক সাংবাদিক ফাল্গুনী রশিদ, সিনিয়র রিপোর্টার ৭১ টিভি। এরপরে বিচারক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী সম্মানিত বিচারক হচ্ছেন সাংবাদিক ইফতেখার মাহমুদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক প্রথম আলো। সর্বশেষ বিচারক হচ্ছেন সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক বিতার্কিক। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তারটা আপনাদের জানিয়ে রাখি। প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় ৫, উপস্থাপনায় ৫, উচ্চারণা বাচনভঙ্গিতে ৫, তথ্য প্রদানে ৫, যুক্তি প্রয়োগে ৫ এবং পয়েন্ট মোকাবেলায় ৫ নম্বর প্রদান করবেন আজকের সম্মানিত ৫জন বিচারক। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মহিবুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মহিবুর রহমান এমপিকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনবো আমরা আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট ৪ মিনিট সময় পাবে। এক্ষেত্রে ৩ মিনিটের সতর্ক সংকেত এবং ৪ মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে ১.৫ মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আলোচনার শুরুতেই প্রথমে আহ্বান জানাচ্ছি সরকারি তিতুমির কলেজ থেকে আগত দলের দলনেতা মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মতিউর রহমানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা। ২রা মার্চ ২০২৩ দেশ রূপান্তর পত্রিকার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি মিনিটে গড়ে ২৪০০টি গাছ কাটা হয়। গত ২৮ বছরে শুধু ঢাকা শহর থেকে ৮৫ জলাশয় হারিয়েছে। ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল মাত্র ৪ দিনে হিট স্ট্রোকে ৩৩ জন মারা গিয়েছেন সারা বাংলাদেশে। অতি তাপদাহের কারণে কর্মক্ষমতা হারাচ্ছে শহরের ১.৫ কোটি শ্রমজীবী মানুষ। ঠিক এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আপনার অনুমতি ক্রমে একটি প্রস্তাব উত্থাপন করছে। উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী। মাননীয় স্পিকার, বিতর্কের বিষয়ে পূর্বাঞ্চলগুলো ব্যাখ্যা করছি। অসহনীয় তাপমাত্রা বলতে পরিবেশের যে উষ্ণতা জনজীবনকে বিভক্ত করে, জীববৈচিত্র্যের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি, পরিবেশের ভারসাম্য সৃষ্টি করে, তাকেই বলছি অসহনীয় তাপমাত্রা। মানে স্পিকার, অপরিকল্পিত নগরায়ন বলতে নগর পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী একটি আদর্শ নগরে 25% জলাশয়ে 10 থেকে 15% জলাশয় থাকা উচিত। কিন্তু একটি নগর যখন এগুলো থাকছে না এবং বসবাসের অযোগ্য, অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান, শহরে কর্মগত মাইগ্রেশন বৃদ্ধি, সুপরিকল্পনা এবং সমন্বয়ের অভাব বিদ্যমান, তাকেই বলছি অপরিকল্পিত নগরায়ন। প্রত্যয় যুক্ত দ্বারা বোঝাচ্ছি অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন প্রধান বা মুখ্য কারণ। কিন্তু মাননীয় স্পিকার, আরও কিছু গৌণ কারণ থাকতে পারে, যেমন বৈশ্বিক উষ্ণায়ন, জনসচেতনতা, আইন প্রয়োগ ইত্যাদি। কিন্তু এই সকল বিষয়ও অপরিকল্পিত নগরায়নের সাথেই সম্পর্কিত। মাননীয় স্পিকার, যে ক্ষেত্রগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করব যে আজকে অপরিকল্পিত নগরায়নই তাপমাত্রা বৃদ্ধির জন্য মুখ্য কারণ। নাম্বার ১, অপ্রতুল সবুজায়ন ও জলাশয় সংকট। ২, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। ৩, যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান এবং অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা। ৪, সরকারি বেসরকারি অফিসগুলো কেন্দ্রীকরণ। মানুষ থেকে লক্ষ্য করুন আমাদের প্রথম প্যারামিটার, অপ্রতুল সমুদায়ন ও জলাশয় সংকট কীভাবে তাপমাত্রা বৃদ্ধি করছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে তাকে বলে অতি তীব্র তাপপ্রবাহ। উল্লেখ্য যে এই তাপপ্রবাহ বৃদ্ধির কারণে আবহাওয়া অধিদপ্তর অপরিকল্পিত নগরায়নের কথাই বলছেন। মাননীয় স্পিকার, অ্যাকশনের ভিডিও তথ্য মতে সিলেটে গত 3 দশকে 50% টিলাবা পাহাড় ধ্বংস করে নগরায়ন তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বিবিসি 28 এপ্রিল 2024 তথ্য মতে বাংলাদেশের 3 জেলার তাপমাত্রা সব
সবসময় সহনীয় পর্যায়ে থাকে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট একই নিউজে আরও বলা হয়েছে এই অঞ্চলে তাপমাত্রা 30°C থাকে। এর মূল কারণ হিসাবে আবহাওয়াবিদ ডক্টর মল্লিক বলেন, এই অঞ্চল হাওড় অঞ্চল, অধিক বনভূমি এবং পাহাড় থাকায় এই অঞ্চলগুলো তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু বর্তমানে যেভাবে গাছ এবং পাহাড় কাটা শুরু হয়েছে, একটা সময় এই অঞ্চলও অতি তীব্র তাপ প্রবাহে শুরু হবে। মাননীয় স্পিকার, এখন আপনি আপনাকে কিছু তথ্য দেখাই যে ও গাছ কাটার জন্য কীভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপ দিয়ে কুষ্টে কেটে ফেলা হয়েছে 3000 গাছ, উত্তরের সড়কে গাছ কাটা থামছে না, নারায়ণগঞ্জে 10 বছরে কাটা হয়েছে 6 লাখ গাছ। এরকম হাজার হাজার গাছ কাটার তথ্য আমাদের সামনে দৃশ্যমান। লক্ষ্য করুন, আপনাকে একটি পরিসংখ্যান দেখায়। একটি পরিপূর্ণ গাছ 18 জন মানুষের অক্সিজেন সরবরাহ করতে পারে। ঢাকা শহরে প্রায় 2.5 কোটি মানুষের জন্য গাছ প্রয়োজন 31,25,000 বা 20%। কিন্তু বর্তমানে ঢাকা শহরে গাছ আছে মাত্র 2%। ইত্তেফাক 2021-এর 28 আগস্ট। কারণ গাছ কেটে বাড়ি বানালাম, বাড়ির জন্য রাস্তা বানালাম, রাস্তার উপর ফ্লাইওভার বানালাম, তারপরে লিখলাম গাছ লাগান, পরিবেশ বাঁচান। কি হাস্যকর মাননীয় স্পিকার! ঠিক আছে, চিন্তা করুন, এমন অবস্থা চলতে থাকলে আগামী 20 থেকে 50 বছর পরে বাংলাদেশের চিত্র কেমন হতে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলো এটাই প্রতিপাদিত হয় যে তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরীর প্রধান নিয়ামক। তাই আসুন সবাই একসাথে মিলে পরিকল্পিত নগর গড়ে তুলে। এর ফলে ভালো থাকবে বিশ্ব, ভালো থাকবে আপনি এবং আমি। তাই আজকের এই প্রস্তাবটি এই সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার জোর দাবি রেখে ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে। অপরিকল্পিত নগরায়নের নানা কারণ ব্যাখ্যা করে এবং নগরায়নকে দায়ী করে, অপরিকল্পিত নগরায়নকে দায়ী করে বক্তব্য শেষ করলেন এবং প্রস্তাবের সপক্ষে তার যুক্তি তথ্য উপস্থাপন করলেন। আমরা এবার আহ্বান করছি আমাদের আজকের এই সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সাদাত হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি শুনেই মনে হচ্ছে এবং তার বক্তব্য শুনে মনে হচ্ছে আজকে সংসদে তারা ঢুকেছেন উদরপিণ্ডি বুদরঘাটে চাপানোর জন্য। আমাদের বিরোধিতার জায়গাটি স্পষ্ট করব, তার আগে একটি কথা বলে শুরু করি। সেটি হচ্ছে মাননীয় স্পিকার, 2019 সালে এই পৃথিবীতে কার্বন নিঃসরিত হয়েছে 43.1 বিলিয়ন টন। পক্ষান্তরে একটা তুলনামূলক বিশ্লেষণে যাই, টিম ট্রিস নামক একটি এনজিও, এই এনজিওটি 2.5 অর্থাৎ 2.5 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, গাছ লাগানো ভালো কাজ, পরিতাপের বিষয় হচ্ছে এই যে 2.5 কোটি গাছ লাগানো হবে, এই 2.5 কোটি গাছ মাত্র 40 লক্ষ টন কার্বন শোষণ করতে পারবে, তাও সময় লাগবে 10 বছর। যেখানে তার বিপরীতে 43.1 বিলিয়ন টন কার্বন নিঃসরিত হয় মাত্র 1 বছরে। মানুষকে লক্ষ্য করুন, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আজকে বলছি যে অপরিকল্পিত নগরায়ন নয়, বরং মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণই আজকে আমার অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। মানুষকে লক্ষ্য করুন, আজকে যে বিষয়গুলো সরকার দল থেকে বলা হলো যে আজকে নগরে যদি জলাশয় না থাকে, নগরকে হচ্ছে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে না, নগরের অবকাঠামোগত উন্নয়নগুলোর ঠিকমতো সুযোগ নেই। কিন্তু মানুষকে দেখুন, আপনি নগরে কী করতে পারেন? আপনি নগর পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ কী করতে পারেন? আপনার যে শিল্প কারখানাগুলো হচ্ছে আপনার নগরে দূষণ করছে, আপনি সেই শিল্প কারখানাগুলো আপনার জনবসতি থেকে দূরে রাখবেন, আপনার জনগণের কাছ থেকে দূরে রাখবেন। আপনার হচ্ছে ঢাকা থেকে আপনি দূরে নিয়ে গেলেন, কিন্তু সেই জায়গা থেকে কি কার্বন নিঃসরণ করবে? সেই জায়গা থেকে কার্বন নিঃসরণ করবে না, কমবে না। মানুষকে দেখুন, আজকে পৃথিবীতে 5টা কান্ট্রি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। এখানে আছে চায়না, রাশিয়া, জার্মানি, ইউনাইটেড কিংডম। এই দেশগুলোতে চায়নাতে কি পরিকল্পিত নগরী নাই? অবশ্যই চায়নাতে আমার পরিকল্পিত নগরী রয়েছে মাননীয় স্পিকার। আমার কি আমেরিকাতে পরিকল্পিত নগরী নেই? অবশ্যই পরিকল্পিত নগরী রয়েছে। কিন্তু মূল কারণটা হচ্ছে যে কার্বন নিঃসরণ, এই যে পুঁজিবাদীদের ব্যবসা এবং এই জায়গা থেকে তারা যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, এই কার্বন নিঃসরণ থেকে মূলত আজকে আমাদের এই যে তাপমাত্রাটি বৃদ্ধি পাচ্ছে সেটি অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। আরেকটি ব্যাপার মাননীয় স্পিকার, যদি নগরায়নই দায়ী হয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আজকে চুয়াডাঙ্গার মতো একটা জায়গাতে সেখানে কেন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হবে? এইটা হওয়ার একমাত্র কারণ মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আজকে এই অনিয়ন্ত্রিত অমাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ। এরপরে মাননীয় স্পিকার দেখুন, আজকে তারা বলে গেলেন যে হচ্ছে আপনি হচ্ছে শহরে আপনার নগরে হচ্ছে জনগণ অনেক বেশি। এই জনগণ আসার মূল কারণটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে। আজকে আমরা যদি এই প্রতিবেদন দেখি, এখানে বলা হয়েছে 20 কোটি মানুষের 1 কোটি মানুষই জলবায়ু উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছেন, রাজধানীতে এসেছেন। তারা জলবায়ু উদ্বাস্তু হয়েছেন কেন? প্রথমত এই কার্বন নিঃসরণ, তারপরে তাপমাত্রা বৃদ্ধি, এবং এই তাপমাত্রা বৃদ্ধির কারণে হচ্ছে আমার দেখা গেছে যে হিমালয়ের বরফ গলে গেছে এবং সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে তারা হচ্ছে আমার উদ্বাস্তু হয়ে ফিরে এসেছে। তাহলে আমার মূল সমস্যাটা কোথায়? আমার মূল সমস্যাটাই কার্বন নিঃসরণ। মানুষকে দেখুন, যে ব্যাপারটা সেটি হচ্ছে যে আজকে তারা বলার চেষ্টা করলেন যে আমাদের এখানে হচ্ছে কার্বন নিঃসরণ, ড্রেনেজ ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির কথা যখন আপনি বলেন, বা আপনি যখন হচ্ছে বলেন যে হচ্ছে পরিবেশ বান্ধব কিছু গাড়ির কথা, মেট্রো রেলের কথা, মেট্রো রেলের জন্য আপনি কী করেন? মেট্রো রেলের জন্য আপনি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করেন, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনি কয়লা ব্যবহার করেন।
যেটার মাধ্যমে আপনি আলটিমেটলি পরিবেশের ক্ষতি করছেন এবং আপনি যেখানে কার্বন নিঃসরণ করছেন। সুতরাং এই কার্বন নিঃসরণই হচ্ছে আমাদের প্রধান কারণ এবং আশা করি যে হচ্ছে প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ সাদাত হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় ছায়ামন্ত্রী রায়হান মিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। তীব্রতাপে মরছে মানুষ, পুড়ে যাচ্ছে ধরা, অপরিকল্পিত নগরায়নে চলছে দেশে খরা। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিতর্কে বিরোধী দলীয় নেতা যে যুক্তিটি দাঁড় করাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে কার্বন নিঃসরণ। কিন্তু আজকে দেখেন, উনি চীনের কথা বললেন বা হচ্ছে পুঁজিবাদী যে দেশগুলোর কথা বললেন যে কার্বন নিঃসরণ করছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে পরিকল্পিত নগরায়নের যে একটি চিত্র দেখিয়ে গেছেন, সেখানে পরিকল্পিত নগরায়ন হচ্ছে এমন একটি নগর যেখান থেকে কার্বন নিঃসরণ হবে না। আমরা আজকে পৃথিবীর কোনো দেশকে স্ট্যান্ডার্ড মানের পরিকল্পিত নগর ধরছি না মাননীয় স্পিকার। আজকে লক্ষ্য করুন, আমাদের প্রধানমন্ত্রী একটি প্রশ্ন করেছিলেন যে হচ্ছে কার্বন নিঃসরণ কিভাবে কমিয়ে আনবো। আজকে আমরা তীব্র তাপদাহের জন্য এখানে বিতর্ক করতে আসছি। আমাদের জানতে হবে যে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে কেন মানুষ মারা যাচ্ছে, কেন তাপদাহটা বাড়ছে এবং এটা কিভাবে কমাতে পারি। এই প্রশ্নের সদুত্তর তারা দিতে পারেনি মাননীয় স্পিকার। আমরা দিচ্ছি এর সদুত্তর হচ্ছে পরিকল্পিত নগরায়ন করব এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আজকে যদি চীন, আজকে যদি জাপান, আজকে যদি আমেরিকা যদি আমাদের কাঠামো মতো পরিকল্পিত একটি নগরায়ন তৈরি করে, তাহলে অবশ্যই কার্বন নিঃসরণ কমবে এবং তাপদাহ সৃষ্টি করবে না। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক যে হচ্ছে উত্থাপিত বিষয়টি হচ্ছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী, সেটি ব্যাখ্যা করছি মাননীয় স্পিকার। আমাদের দলীয় অবস্থানের পক্ষে 4টি ক্ষেত্র দেখিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ক্ষেত্র নাম্বার 1 অপ্রতুল সবুজায়ন জলাশয়ের সংকট, ক্ষেত্র নাম্বার 2 অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, ক্ষেত্র নাম্বার 3 সরকারি বেসরকারি অফিস আদালতের কেন্দ্রীকরণ এবং ক্ষেত্র নাম্বার 4 হচ্ছে যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা। অপ্রতুল সবুজায়ন এবং জলাশয়ের সংকটটি দেখেন তাপমাত্রা কীভাবে বৃদ্ধি করছে। আজকে শহরের পাশের যে জলাশয়গুলো ভরাট করা হচ্ছে, সেগুলো আবার ভরাট করা হচ্ছে মানুষের বালি দিয়ে। পানির পরিবর্তে বালি দিয়ে জলাশয়গুলি ভরাট করার কারণে সেখানে আমরা মরুভূমির মতো তাপমাত্রা দেখতে পাই। মাননীয় স্পিকার, অপরিকল্পিত অবকাঠামো যে হচ্ছে তাপ ধারণ করে, তার জন্য হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, সরকারি বেসরকারি অফিস আদালতের কেন্দ্রীকরণ এটা যদি আমরা পরিকল্পিত একটি নগরায়নের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করতে পারি, তাহলে মাননীয় স্পিকার আমরা আমাদের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা অনেকটা কমে আনার সর্বোচ্চ চেষ্টা করতে পারি। মাননীয় স্পিকার, যত্রতত্র শিল্প প্রতিষ্ঠানগুলো যে ঢাকা শহরের মতো একটি শহরে রয়েছে, সেগুলো যদি আমরা অপেক্ষাকৃত নগরের বাইরে স্থানান্তর করতে পারি এবং পরিবেশ বান্ধব জ্বালানির দ্বারা যদি আমরা হচ্ছে সেগুলোকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা নগরীর তাপমাত্রা কমিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি। মাননীয় স্পিকার, আজকে ঢাকা সহ মোট বাংলাদেশে 532টি শহর রয়েছে। আজকে যদি আমরা 532টি শহর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 532টি শহর সবুজায়ন করতে পারি, 532টি শহর যদি আমরা পরিকল্পিত করতে পারি, তাহলে হচ্ছে নগরীর তাপমাত্রা কমবে। এবং পরিশেষে মাননীয় স্পিকার, আপনার কাছে এই একটি প্রস্তাব দাবি রাখতে চাই, অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন যে দায়ী, এই প্রস্তাবটির জন্য সর্বসম্মতিক্রমে এই মহান সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী রায়হান মিয়াকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা আবু বকর সাইমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বিষয়টি হচ্ছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী। বিপক্ষে আমরা দেখিয়েছিলাম মাননীয় স্পিকার যে অপরিকল্পিত নগরায়ন নয়, বরং আজকে আপনার এই যে কার্বন নিঃসরণ হচ্ছে অপরিকল্পিতভাবে এবং কার্বন নিঃসরণ হার যে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেটি হচ্ছে দায়ী। কীভাবে দেখায় মাননীয় স্পিকার? আজকে তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনারা যে বলেন যে আপনারা জিরো কার্বন সিটি গড়ে তুলবেন, সেটা আপনারা কীভাবে গড়ে তুলবেন, আপনাদের মেট্রিক্সটা কি? তারা হচ্ছে মাননীয় স্পিকার তাদের দিক থেকে কোনো উত্তর দিতে পারে না। আমরা আজকে আপনাকে দেখাই যে কীভাবে হচ্ছে কার্বন নিঃসরণের কারণে আজকে আপনার তাপমাত্রা বাড়ছে এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার কারণে হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং কিভাবে হচ্ছে এ থেকে আমরা উত্তরণ করবো। মাননীয় স্পিকার, দেখেন আজকে গোটা পৃথিবীতে মাননীয় স্পিকার
কার্বন নিঃসরণ হয় 2023 সালে প্রায় 36 বিলিয়ন মেট্রিক টন। তার মধ্যে বাংলাদেশ এর মধ্যে নিঃসরণ করে মাত্র 0.56%। অর্থাৎ ম্যাডাম স্পিকার 100 ভাগের 1 ভাগও না, বলা যায় 200 ভাগের 1 ভাগ। কিন্তু ম্যাডাম স্পিকার আজকে আপনার দেশে এত পরিমাণ তাপমাত্রা, কারণ কি ম্যাডাম স্পিকার আজকে আপনার যেই দেশগুলো হচ্ছে এই পরিমাণ কার্বন নিঃসরণ করছে তারা কিন্তু ম্যাডাম স্পিকার পরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই জিনিসগুলো করছে। কিন্তু আপনার মতো একটা দেশ, যেই দেশটা হচ্ছে ম্যাডাম স্পিকার কোনো কারণ ম্যাডাম স্পিকার কোনো কারণ ছাড়াই হচ্ছে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে, এর কারণ হচ্ছে স্পিকার এইটা যে আপনি আজকে যখন স্পিকার দেখা যায় যে আপনি একটা শিল্প কারখানা স্থাপন করছেন, সেই শিল্প কারখানাটি আপনি কোথায় স্থাপন করবেন? আজকে আপনার সরকার দল আমাকে দেখায় যে আমরা হচ্ছে শিল্প কারখানাটি আমরা পরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তুলব। এখন স্পিকার আজকে আপনি যখন শিল্প কারখানাটি গড়ে তুলবেন সেটা আপনি পরিকল্পিতভাবে গড়ে তুলুন, অপরিকল্পিতভাবে গড়ে তুলুন। আমরা বলি যে অবশ্যই সব কিছুর জন্য পরিকল্পনার দরকার আছে, কিন্তু আপনার এই পরিকল্পিত শিল্পায়ন গড়ে তোলার ফলে কীভাবে হচ্ছে কার্বন নিঃসরণ কমবে তারা কিন্তু স্পিকার দেখায় না। আজকে আপনার তাপমাত্রার মেকানিজমটা কেমন? তাপমাত্রার মেকানিজমটা হচ্ছে এমন, আপনার এই যে স্পিকার পৃথিবীতে যে সূর্যের আলোকটা আসে এবং এই যে গ্রিন হাউস গ্যাসের কারণে যে তাপ বৃদ্ধি হয় সেটা স্পিকার ওজোন স্তরে যায়, কিন্তু ওজোন স্তর স্পিকার সেই তাপটা শোষণ করে নেয়। আজকে আপনার এই ক্লোরোফ্লোরো কার্বন, এইচএফসি যেগুলো আপনারা বলে গেলেন, এই গ্রিন হাউস গ্যাস, কার্বন নিঃসরণ, এগুলো স্পিকার আজকে আমার ওজোন স্তরকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। স্পিকার আজকে আমরা দেখি এই যে দেখা যায় স্পিকার নাসা কর্তৃক গবেষণায় প্রকাশিত হয় যে আজকে আপনার তাপমাত্রা বৃদ্ধির যে 10টা প্রধান কারণ, তার প্রথম কারণ হচ্ছে স্পিকার কার্বন নিঃসরণ, দ্বিতীয় কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন, তৃতীয় কারণ হচ্ছে বনজার, এই ধরনের স্পিকার। আজকে আপনার প্রথম কারণ হচ্ছে এই যে কার্বন নিঃসরণ এবং হচ্ছে স্পিকার জীবাশ্ম জ্বালানির দহন। আজকে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কীভাবে হচ্ছে কার্বনবিহীন একটা সিটি তারা গড়ে তুলবে, সেখানে স্পিকার তারা উত্তর দিতে পারবো যে এই যে জীবাশ্ম জ্বালানি যে রয়েছে সেটি স্পিকার নিয়ন্ত্রণের মাধ্যমে। কিন্তু স্পিকার তারা আমাদেরকে ধান বানতে শিবের গীত গিয়ে গেলেন, তারা হচ্ছে স্পিকার বলেন পরিকল্পনা মাধ্যমে করবো এই, কিন্তু আমরা পরিকল্পনাটাকে সেটি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। এখন দেখুন স্পিকার আজকে আমরা কীভাবে কার্বন নিঃসরণ কমানোর জন্য পদক্ষেপ নিতে পারি। কার্বন নিঃসরণ কমানোর জন্য আপনার এই যে জীবাশ্ম জ্বালানি রয়েছে সেটির ব্যবহার সম্পূর্ণরূপে কমাতে হবে এবং একটা সময় ধীরে ধীরে জিরোতে নিয়ে আসতে হবে। যেই উদ্যোগটি অলরেডি প্যারিস সম্মেলনে গ্রহণ করা হয়েছে, কিন্তু অনেক দেশই হচ্ছে এই যে পুঁজিবাদী দেশগুলো, সেই দেশগুলো এই নিয়ম নীতি হচ্ছে মানছে না স্পিকার। কেন স্পিকার? তাদের অর্থনৈতিক ক্ষতি হবে সেই কারণে। অর্থাৎ স্পিকার আজকে এই যে কার্বন নিঃসরণের কারণে আপনার পুরোপুরি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু স্পিকার প্রমাণিত। আজকে তারা বললেন যে ঢাকায় হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে আসছে, জলবায়ু ভরাট হচ্ছে। এখন স্পিকার আমরা আজকে তাদেরকে প্রথমেই দেখাই যে এই যে জলবায়ু ভরাট হচ্ছে তার কারণ কি? এই যে উদ্বাস্ত মানুষগুলো আছে তাদের কারণে। এই মানুষগুলো উদ্বাস্ত হচ্ছে কিসের কারণে? আপনার যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আপনার যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটার কারণে স্পিকার আজকে আপনার এই যে নদীগুলো ভাঙন হচ্ছে, আজকে আপনার সমুদ্রের জলরাশি হচ্ছে স্পিকার সমুদ্রের সীমা উপরের দিকে উঠে যাচ্ছে, যার কারণে আপনার এই যে 1 কোটি মানুষ উদ্বাস্ত হলো, তারা হচ্ছে স্পিকার ঢাকায় আসছে। এই মানুষগুলোকে আপনি নগরায়নের জন্য কিংবা অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী করতে পারেন না। আপনি দায়ী করতে পারেন এই যে আপনার কার্বন নিঃসরণের ফলে পৃথিবী থেকে আপনি একটা ম্যাসাকার ঘটিয়ে দিয়েছেন, সেটা কারণ স্পিকার। সুতরাং আমরা আজকে মনে করি যে কার্বন নিঃসরণের কারণে আসলে স্পিকার এই ধরনের পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধি, সুতরাং কোনোভাবেই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ। আমাদের প্রতিযোগিতা চলছে অসহনীয় তাপমাত্রার বৃদ্ধির জন্য কি দায়ী। এক পক্ষ বলছে অপরিকল্পিত নগরায়ন, আরেক পক্ষ বলছে না কার্বন নিঃসরণই। তাই আমরা শুনবো এবার আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমাদের বিরোধী দল থেকে তারা বলে গেলেন যে পরিকল্পিত নগরী থেকে কার্বন নিঃসরণ হচ্ছে। মূলত কথা হচ্ছে যেই নগরী থেকে কার্বন নিঃসরণ হয় সেটাকে আমরা পরিকল্পিত নগরী হিসেবে মেনে নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এখন তারা যে কারণটি দেখে গেলেন, তারা বারবার বলে গেলেন যে কার্বন নিঃসরণের ফলে হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আমরা একটি জিনিস ক্লিয়ার করে দিয়ে গেছি, একটা হচ্ছে কর্তা আরেকটা হচ্ছে ক্রিয়া। মাননীয় স্পিকার কার্বন নিঃসরণ হচ্ছে আমরা যদি ক্রিয়া ধরি তাহলে পরিকল্পিত নগর হচ্ছে কর্তা মাননীয় স্পিকার। অর্থাৎ আমরা যদি পরিকল্পিত নগরায়ন করতে পারি মাননীয় স্পিকার, তাহলে কার্বন নিঃসরণটা এমনিতে কমে আনবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমি একটি তুলনা দেখাই, যেটি হচ্ছে আমরা কেন বলছি যে পরিকল্পিত নগরই শুধুমাত্র তাপমাত্রা কমাতে পারে মাননীয় স্পিকার। ঢাকার তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই তার পাশে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন তাপমাত্রা থাকে 37 ডিগ্রি সেলসিয়াস মাননীয় স্পিকার, যার কারণ সেখানে 50% রয়েছে গাছপালা এবং 22% রয়েছে জলাশয় মাননীয় স্পিকার। আবার দেখুন একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানের তুলনায় ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে যখন তাপমাত্রা তখন থাকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি মাননীয় স্পিকার। কেন এই যে তুলনাটা কেন মাননীয় স্পিকার? দেখুন যেখানে তুলনামূলক সবুজায়ন বেশি, গাছপালা বেশি, বনায়ন বেশি, জলাশয় বেশি, মূলত সেখানে তাপমাত্রাটা কম থাকছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এই জন্য আমরা পরিকল্পিত নগরীর কথা বলছি, যেই পরিকল্পিত নগরীতে শুধুমাত্র কার্বন নিঃসরণ নয়, এই পরিকল্পিত নগরীতে কার্বন নিঃসরণের পাশাপাশি যত রকম অপরিকল্পিত অবকাঠামো রয়েছে সব কিছু আমরা নিঃসরণ করে দেবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটি তথ্য বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির তথ্য মতে আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান
স্থাপন করার বিধান নাই, অথচ আবাসিক এলাকায় 72% শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হচ্ছে। মাননীয় স্পিকার দেখুন, এই যে একটা অপরিকল্পিত নগরায়ন, এই যে একটা অপরিকল্পিত কাজ, এর ফলে কি হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর কারণে এই যে রাজধানীর প্রাণকেন্দ্র অপরিকল্পিতভাবে তেজগাঁও শিল্পাঞ্চল হচ্ছে, ট্যানারি শিল্পাঞ্চল হচ্ছে, এছাড়া হচ্ছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি। মাননীয় স্পিকার এই যে এই ক্ষতিগুলো, এর কারণে কি কি ক্ষতি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত, ওই অঞ্চলে অতিরিক্ত জনজটের সৃষ্টি হচ্ছে। এই শিল্প প্রতিষ্ঠান থেকে অতিমাত্রায় কার্বন নিঃসরণ করে সেগুলো পরিবেশের উষ্ণতার বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে। এই যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে বর্জ্য নিঃসরণ হয়ে সেগুলো নদী ভরাট হচ্ছে, দূষিত হচ্ছে নদীর পানি। মাননীয় স্পিকার এই যে আমি কথাগুলো কেন বলছি, এই যে আমাদের একটা অপরিকল্পিত নগরায়ন, এই যে অপরিকল্পিত যেখানে সেখানে আমরা যা ইচ্ছা তাই করছি, এর ফলে কি হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে, এর ফলে কি হচ্ছে কার্বন নিঃসরণ হচ্ছে, এর ফলে কি হচ্ছে আজকে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। মাননীয় স্পিকার আজকে বিরোধী দল বিরোধিতা করে গেলেন, কিন্তু বিরোধী জায়গাটা বুঝলেন না। আজকে আমরা তাপমাত্রা নিয়ে কথা বলতেছি, আমরা আজকে তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বলতেছি। মাননীয় স্পিকার সেটা কার্বন নিঃসরণের মাধ্যমে এবং অন্যান্য যত ক্ষতিকর দিক আছে সবগুলো নিঃসরণের মাধ্যমে আমরা তাপমাত্রা কমানোর কথা বলতেছি। মাননীয় স্পিকার তাদের থেকে আমরা তো সমাধান আশাই করতে পারি না। তারা বলে গেলেন যে আমরা সমাধান করতে আসিনি, আমরা কারণ দেখাতে আসছি। আজকে বিশ্ব যখন আজকে যায় অবস্থা, আমরা যদি কারণ নিয়ে বসে থাকি তাহলে সমাধান করে কে দিয়ে যাবেন স্পিকার। এজন্য আমরা দেখিয়ে গিয়েছি কিভাবে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই সমাধান আমরা করতে পারি, তাপমাত্রা কমিয়ে আনতে পারি। মাননীয় স্পিকার সুতরাং আজকের এই প্রস্তাবিত বিষয়টি যে বিষয়টি আমরা আজকে উল্লেখ করলাম যে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন দায়ী, আজকে তারা হচ্ছে সর্বসম্মতিক্রমে আজকে যাতে এই প্রস্তাব গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের মাহমুদুল হাসান অর্ণবকে। ধন্যবাদ মহান স্পিকার আমাকে এই মহান ছায়া সংসদে সুযোগ প্রদানের জন্য। মহান স্পিকার আজকে আমরাও ঠিক সেই কারণটি উদ্ঘাটনের জন্য বিতর্কটি করছি যে তাপমাত্রা বৃদ্ধির জন্য কোন কারণটি এই জায়গায় হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে তারা যখন এসে এই যে ঢাকা শহরের অপরিকল্পনার ফিরিস্তি দিয়ে যান, তখন তারা হচ্ছে আজকে ভূমিকম্প সহনীয় না, আজকে ঢাকা শহরে হচ্ছে কীভাবে উদ্বাস্তু চলে আসতেছে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন। তখন তাদের দরকার ছিল যে ঢাকা শহর কীভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই জিনিসটা দেখানো। আমরা আপনাকে বলতে চাই, কেন কার্বন নিঃসরণ একটি প্যালিন্ড্রোম, কেন আপনার একটি শহর পরিকল্পিত হলেও সেখানে কার্বন নিঃসরণ থাকে, এই জিনিসটা আজকে প্রমাণের মাধ্যমে এই বিতর্কটি আমরা জেতার চেষ্টা করব। প্রথমত মহাস্কার আমরা যেই জায়গা থেকে বিতর্কটিকে দেখতে চাই, আজকে আপনি যদি একটি জিনিস খেয়াল করেন, কার্বন নিঃসরণটা এক্স্যাক্টলি কি? কার্বন নিঃসরণটা হচ্ছে আমি যেই পণ্যগুলো তৈরি করছি সেই পণ্যগুলো তৈরিতে যেই পণ্যগুলো তৈরি করার জন্য যে কার্বনগুলো নির্গত হচ্ছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সেটা মিথেন হতে পারে, সেটা হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন হতে পারে, যে কোনো ধরনের কার্বন হতে পারে। সেই কার্বনগুলো কিভাবে আজকে নিঃসরিত হয়? সেই কার্বনগুলো নিঃসরিত হয় আজকে এই যে আমরা কেতার দুরস্ত অবস্থা এখানে বিতর্ক করার জন্য যেই শার্ট প্যান্ট পরে আছে সেটি তৈরি করার জন্য। অর্থাৎ আজকে আপনার কার্বন নিঃসরণ, আপনার একটি শহরে যদি উৎপাদন যন্ত্র ঠিকঠাক থাকে, কার্বন নিঃসরণ সেখানে অবশ্যই হবে। অর্থাৎ আমরা মনে করছি কার্বন নিঃসরণ আপনার আগামী বিশ্বের জন্য সবচেয়ে বড় সমস্যা। প্রথমত তারা হচ্ছে যেই জায়গা থেকে বিতর্কটি করার চেষ্টা করলেন যে আজকে আমরা যেই শহরে হচ্ছে কার্বন নিঃসরণ হয় সেটিকে পরিকল্পিত নগরায়ন করছি না। মস্কো সিঙ্গাপুর প্রত্যেকটা জায়গা থেকে তাদের ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোকে আলাদা করেছে, তাদের রেসিডেন্সিয়াল জোনগুলোকে আলাদা করেছে এবং প্রত্যেকটা জায়গাকে সুনিপুণভাবে গড়ে তোলার চেষ্টা করেছে। তারপরে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র কার্বন নিঃসরণের ফলে। অর্থাৎ আমরা যেই জায়গাটি এখানে দেখাতে চাচ্ছি, আপনার সিটিটি যদি খুব পরিকল্পিত হয় তবু আপনার কার্বন নিঃসরণটি থেকে যাবে। দু তিনটি উদাহরণ আজকে তাদের ঢাকার পার্সপেক্টিভে দিচ্ছি। ঢাকা কেন আজকে একটু পরে চিনেছি, ঢাকা কেন আজকে একটি পরিকল্পিত জায়গা নমস্কার, মানে যারা যে পরিমাণ অপরিকল্পনার ফিরিস্তি দিলেন, কেন ন্যূনতম হলেও পরিকল্পনাটি আজকে ঢাকাতে ছিল নমস্কার। আজকে যদি আপনি লক্ষ্য করেন, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 অনুযায়ী ঢাকা ইমপ্রুভমেন্ট টাস্ক 1956 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে নমস্কার ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান করা হয় এবং পরবর্তীতে ডিটেল এরিয়া প্ল্যান করা হয় এবং পরবর্তীতে খসড়া ঢাকা স্ট্রাকচার প্ল্যান করা হয়। অর্থাৎ ঢাকাকে যেভাবে আমরা অপরিকল্পনার একটা ভাগার হিসেবে মানে বিশ্বের সামনে তুলে ধরি, সেই ভাগারটি আসলে অপরিকল্পনার ভাগার না। হয়তো আজকে তারা বিতর্কটি করতে পারতেন যে পরিকল্পনাগুলো হয়েছে, হয়তো পরিকল্পনার বাস্তবায়ন হয়নি ঠিকঠাক বা সুষ্ঠু পরিকল্পনার বাস্তবায়নের অভাবে হয়তো আজকে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আজকে তাদের এই সকল জায়গাগুলো আমরা মেনে নিতাম। বাংলাদেশে যে যত পরিমাণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন করা হয় তার 70%-এর জন্য নগর দায়ী। অর্থাৎ আপনি এই যে মানে এই জীবাশ্ম জ্বালানিগুলো কীভাবে করছেন, আপনি বিদ্যুৎ তৈরি করছেন, বিদ্যুতের জন্য আপনি কয়লা পোড়াচ্ছেন, সেই কয়লা থেকে নমস্কার মানে কার্বন নির্গত হচ্ছে। আপনি নমস্কার এই যে যানবাহনের কালো ধোঁয়া থেকে আজকে কার্বন
নির্গত হচ্ছে। আজকে আপনার সেই সংস্কার বিল্ডিংগুলোর কংক্রিটের জায়গা থেকে কার্বন মানে তাপগুলো বেরোতে পারছে না। এই ধরনের সমস্যাগুলো তো দিন শেষে আপনাকে কার্বন নিঃসরণের দিকে হচ্ছে ধাবিত করে। নমস্কার, নমস্কার, এবং আপনার মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সাদাত হোসেনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার চলুন একটু কোভিড-19 সময়ের দিকে ফিরে যায়। যখন কোভিড-19 চলে তখন কিন্তু আমার কোনো নগরী, যে নগরীকে আপনি হচ্ছে পরিকল্পিত নগর করার কথা বলছেন, সেই নগরীগুলো কিন্তু যেমন ছিল তেমনই ছিল। কিন্তু তারপরে কেন ওই সময়টিতে আমার দূষণটি কমে গিয়েছিল? আমার দূষণটি ওই সময় কমে গিয়েছিল কারণ ওই সময় মানুষগুলো ঘরে ছিল, ওই সময় শিল্প কারখানাগুলো বন্ধ ছিল, এবং ওই সময়ে আপনার কার্বন নিঃসরণটি হয়নি, আবার এই কারণে দূষণের মাত্রাটি কমে এসেছিল। এরপরে যে ব্যাপারটি মাননীয় স্পিকার, সেই ব্যাপারটি হচ্ছে যে আজকে সরকার দল পুরোপুরি বুঝতে অক্ষম হয়েছেন যে নগর পরিকল্পনা বা একটি পরিকল্পিত নগরায়নের সাথে এবং যারা কার্বন নিঃসরণ করে তারা দুটি আলাদা কর্তা ব্যক্তি। তারা যখন ক্রিয়া এবং কর্তা নিয়ে কথা বলেন তখন এই ব্যাপারটি আজকের হাউসে প্রমাণ করা সবচেয়ে বেশি জরুরি। কারণ যারা কার্বন নিঃসরণ করছে তারা আপনার নগর পরিকল্পনার অংশ হিসেবে আসছে না। মানুষ যারা কার্বন নিঃসরণ করছে চীন থেকে, যারা কার্বন নিঃসরণ করছে আমেরিকা থেকে, যারা আপনার বিভিন্ন সেক্টরগুলোতে পুঁজিবাদী যে সমস্ত শিল্প কারখানাগুলো কার্বন নিঃসরণ করছে, সেই শিল্প কারখানাগুলো তারা চিন্তা করছে কি? তারা চিন্তা করছে তাদের লাভ, তাদের অর্থনৈতিক লাভ, এবং সেই জায়গা থেকে তারা যে কাজটি করছে তাদের কার্বন নিঃসরণের জায়গাটি হচ্ছে বাড়িয়ে। এবং একটি প্রশ্ন রেখা যায় আরেকটি, যে এই কার্বন নিঃসরণ যদি চলতে থাকে তাহলে আপনি পরিকল্পিত নগরায়ন করেও এই যে আলাদা কর্তা ব্যক্তিরা তারা হচ্ছে কার্বন নিঃসরণ করছে, তাদেরকে আপনি বড় জোর আপনার নগর থেকে বের করে দিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে তুমি কার্বন নিঃসরণ করছো, তোমাকে আমার নগরে রাখবো না। তাহলে নগরের বাইরে গিয়ে তাদের একটা প্রতিষ্ঠান তৈরি হবে। তাহলে সেই প্রতিষ্ঠান থেকে ধরেন যে হচ্ছে এখানে না হয়ে সুন্দরবনের পাশে গিয়ে তৈরি হলো, সেই প্রতিষ্ঠান থেকেও তো অবশ্যই আমার কার্বন নিঃসরণ হবে, এবং এই কার্বন নিঃসরণের কারণে আমার পরিবেশের ক্ষতিটি হবে। মাননীয় স্পিকার, যে ব্যাপারটি বলেছিলাম যে কেন সিঙ্গাপুর হচ্ছে পরিকল্পিত নগরী হওয়া সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সবুজায়ন থাকা সত্ত্বেও কেন হচ্ছে আমার সেখানে তারা তাপমাত্রার হাত থেকে বাঁচতে পারে? কারণ কার্বন নিঃসরণ। কারণ এই পুঁজিবাদীরা যখন কার্বন নিঃসরণ করে তখন আপনার পরিকল্পনা থাকার পরেও আপনি বাঁচতে পারেন না। আজকে আমরা দেখি লালমনিরহাট, ঝিনাইদহ, রাজবাড়ী এই জায়গাগুলোতে মানুষ হিট স্ট্রোকে মারা যায়। তো এইখানে তো কোনো নগর নেই, তো সেই রকম নগরায়ন তো ঢাকার মতো নেই, তাহলে এখানে কেন সেই তাপমাত্রাটি তৈরি হলো? এর কারণ কার্বন নিঃসরণ, এবং অবশ্যই এই কার্বন নিঃসরণকারী কর্তা ব্যক্তি এবং নগর পরিকল্পনা এই দুটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্যের জন্য। আমি সর্বশেষে আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মতিউর রহমানকে। আমি একটি তথ্য দিয়ে তাদের সমস্ত যুক্তি খণ্ডন করেছিলাম স্পিকার। বিডি নিউজ 24.com থেকে বলছে 2 দশকে দেশে বৃক্ষ আশ্রিত এলাকা কমেছে 6 লাখ হেক্টর। এই বিশাল এলাকার গাছগাছালি না হলে অন্তত 75 মেগাটন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো যেত। স্পিকার, যদি শুধুমাত্র আজকের আমাদের এই 6 লাখ হেক্টর গাছপালা থাকতো 75 মেগাটন কার্বন মনোক্সাইড নিঃসরণ হতো না। অর্থাৎ আপনার সবুজায়ন দরকার, তাহলে কার্বন নিঃসরণ হবে। স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা একটি হাস্যকর তথ্য দিলেন যে আজকে চীন সবথেকে বেশি কার্বন নিঃসরণ করছে। স্পিকার, চীন কার্বন নিঃসরণ করছে কিন্তু চীনের ক্ষতি হচ্ছে না, চীন থেকে অনেক হাজার মাইল দূরে বাংলাদেশে ক্ষতি হচ্ছে। স্পিকার, বাংলাদেশ কেন ক্ষতি হচ্ছে? তার কারণ বাংলাদেশের সবুজায়ন নাই, ওই যে কার্বনকে স্পিকার প্রোটেক্ট করবে সেই শক্তিটা নাই। স্পিকার, নাই তার কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। স্পিকার, যদি বাংলাদেশ পরিকল্পিত নগরায়ন থাকতো তাহলে স্পিকার আজকে এই কার্বন নিঃসরণটা কমাইতে পারতো। স্পিকার দেখেন, আজকে আমি প্রত্যাশা করেছিলাম সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী তারা বলবে যে একটি পরিকল্পিত নগর আমরা কীভাবে করবো এবং পরিকল্পিত নগরের মাধ্যমে কীভাবে তাপমাত্রা আমরা কমাবো। স্পিকার, তারা আজকে কার্বন নিঃসরণের কথা বলবেন। স্পিকার, আজকে লক্ষ্য করুন, আপনি দুটো উদাহরণ দিচ্ছেন। স্পিকার, নিউ ইয়র্ক শহরে কার্বন নিঃসরণ হয়। স্পিকার, তার কারণ হচ্ছে সেটা অপরিকল্পিত নগরী, এবং তার পাশে ইতালির স্পিকার ভেনিস শহরে কার্বন নিঃসরণ হয়, কিন্তু স্পিকার সেই কার্বন নিঃসরণ করার ফলে তারা সেটাকে প্রোটেক্ট করতে পারে, অর্থাৎ সেই শহরটিকে পরিকল্পিত তুলনামূলক। স্পিকার, অর্থাৎ আমাদের অর্থ থেকে কোনো দেশকে আমরা স্পিকার পরিপূর্ণভাবে পরিকল্পিত বলছি না, কিন্তু লক্ষ্য করুন যখন আপনি ওই কার্বনটা প্রোটেক্ট করতে পারছেন তখনই আপনাকে বলা পরিকল্পিত। এবং আমরা স্পিকার একটি রূপরেখা দেখিয়েছি যে পরিকল্পনা করে কেমন হবে। লক্ষ্য করুন স্পিকার, প্রথম থেকে বলছে অসহনীয় গরমের বড় কারণ অপরিকল্পিত নগরায়ন। আজকে আপনার কার্বন নিঃসরণ কমাইতে হলে অবশ্যই পরিকল্পিত নগরায়ন দরকার। আপনি যখন কার্বন নিঃসরণ পরিকল্পনা করবেন না তখন কার্বন নিঃসরণ কমবে না। স্পিকার, অর্থাৎ আপনি পরিকল্পনা করেন ফ্যাক্টরি করেন তাহলে কার্বন নিঃসরণ কমবে। অর্থাৎ স্পিকার এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি রাখে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা ছায়া সংসদে আসলে অসহনীয় তাপমাত্রা নিয়ে যখন কথা বলছিলাম ঠিক সে সময় সকালবেলা একদিকে তাপ, একদিকে গরম, একদিকে তাপ প্রবাহ, অন্যদিকে জলবদ্ধতা, অন্যদিকে
শহরের দিকে উদ্বাস্তুরা ছুটে আসা, এই যে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে পড়ছি, আমরা কোন দিকে যাব, আমরা কি করব? তাপদাহতে বাঁচার জন্য আমরা গ্রিন প্রজেক্টের কথা বলছি, গ্রিন ইন্ডাস্ট্রির কথা বলছি, গাছপালা লাগানোর কথা বলছি। ঠিক একই সাথে আবার আমরা যখন দেখা যাচ্ছে যে অতিবৃষ্টি হচ্ছে, সামান্য বৃষ্টি হচ্ছে, সামান্য বৃষ্টিতেই এই শহরের প্রধান প্রধান সড়কগুলো কিন্তু আমরা দেখছি সেগুলি তলিয়ে যাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার অপরিকল্পিত ব্যবস্থার কারণের জন্য আমরা গাড়ি ঘোড়াগুলি সব ডুবে যাচ্ছে। সুতরাং আমাদের এই যে অবস্থা, এই যে প্রেক্ষাপটটি, এগুলো নিয়ে কিন্তু আমাদের ভাববার সময় এসেছে। আমরা গত এপ্রিল, মাত্র কয়েকদিন আগে যেটা পার করলাম, গত এপ্রিল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে এই তাপপ্রবাহ বলি আর দাবদাহ বলি সবচাইতে বড় একটা এই তাপদাহের মাস ছিল গত এপ্রিল। আমরা ৭৬ বছরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এত বেশি তাপদাহ কোথাও কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যশোরে সর্বোচ্চ যেটা দেখতে পেয়েছি যে আমাদের ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখানে আমরা দেখেছি, এবং ২০২৩ সালে ১৬ দিন পর্যন্ত একসাথে তাপদাহ ছিল। কিন্তু এবার আমরা দেখেছি এই তাপদাহটা এপ্রিল মাস পুরা ৩০ দিন, ২৭, ২৮, ৩০ দিন ধরেই কিন্তু এপ্রিল মাসে আমাদের তাপদাহটা আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই তাপদাহ বৃদ্ধির কারণটা কি, আমাদের এই যে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে তার কারণটা কি? তার জন্য আমরা আমাদের যে মৌসুমি বায়ুর পরিবর্তন, সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ২০২১ সালে বিশ্বব্যাংকের এক জরিপে যেটা বলা হয়েছিল যে ক্রমই কিন্তু বাংলাদেশ তাপপ্রবাহের দেশের দিকে ধাবিত হচ্ছে। আমরা শীতকালীন যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের কমে আসছে। আমরা শীত কিন্তু আগের মতো সেভাবে অনুভব করি ঠিকই, কিন্তু সেটা সময়কাল আমাদের কম থাকে। সুতরাং বাংলাদেশ এই যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি রয়েছে, বৈশ্বিক যে চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশের আমাদের যে অসচেতনতা রয়েছে, আমাদের নাগরিক যে মানুষগুলো, সে মানুষগুলোর মধ্যে যেরকম চেতনাবোধ তৈরি করা দরকার, রাষ্ট্র সরকারের দায়িত্ববোধ তৈরি হওয়া দরকার, সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা রিপেয়ার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মৌসুমি যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতা কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না। আমরা শীতের সময় দেখেছি কমে আসছে, আমাদের গরমের তাপদাহ বেড়ে যাচ্ছে। এর মূল যে কারণটি, সেই কারণটি কিন্তু আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। আমরা যে হিটওয়েভের কথা বলি, এবং হিটওয়েভ হচ্ছে বারবার কথা আসে, এটি একেবারে আমাদের পাঠ্যপুস্তকের সব জায়গায় লেখা আছে। বলা হচ্ছে একটা আদর্শ নগরীর মধ্যে অন্ততপক্ষে 20 থেকে 25% আপনার বনায়ন থাকতে হবে। আমরা ঢাকা শহর সহ বিভিন্ন শহরের কথা চিন্তা করি, বারবার ঢাকা শহরের কথা যদি আসে, আমি মনে করি শুধু ঢাকা শহর নয়, ঢাকা শহর বলি, চট্টগ্রাম বলি, খুলনা বলি, প্রায় শহরের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বনায়নের পরিমাণ 6 থেকে 7-8% বেশি কিন্তু বনায়নের পরিমাণ নেই। এবং আমরা যেখানে বলি যেটা আদর্শ শহরের বনায়ন থাকবে 20 থেকে 25%, সেখানে 6 থেকে 7% যদি বনায়ন না থাকে, তাহলে তাপদাহ বাড়বে, তাপ প্রবাহ বাড়বে, হিট স্ট্রোক হবে, মানুষ মৃত্যুর মুখে ঝুঁকে পড়তে পারে। সে কারণে আমাদেরকে একটা আদর্শ নগরী, আদর্শ দেশ হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কি দেখি, রাষ্ট্র সরকারের অনেক মেকানিজম রয়েছে। আমরা শুধু বলি ব্যাংক লুট করে নিয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গিয়েছে, আমাদের দুর্নীতি ছেয়ে গিয়েছে, কিন্তু আমরা একটাবারও খেয়াল করি না হাউজিং কোম্পানিগুলো কীভাবে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন আশেপাশের জলাশয়, নদী, নালা, খাল, বিল, বালি দিয়ে ভরাট করে সেখানে তারা হাউজিং কোম্পানি করে, তারা বাড়ি ঘরের মতো করে তারা সেখানে ঘর বাড়ি দালান কোঠা তৈরি করে ফেলছে। এই যে আমাদের যে কৃষি জমিটা ছিল, যে কৃষি জমিটাকে আজকে বালি ভরাট করে, আজকে অনুপযুক্ত করে, জলাশয় ভরাট করে আমাদের যে একটা শীতপ্রবাহ, একটা শীতলতা প্রবাহ যে একটা আমাদের আশা ছিল, সেই আশাটা নষ্ট করে দিচ্ছে সেই হাউজিং কোম্পানিগুলিকে কিন্তু আমরা কোনোভাবে কিছু করতে পারছি। আবার ঢাকার এই কেরানীগঞ্জ থেকে আরম্ভ করে চতুর্দিকে তাকান, রূপগঞ্জ থেকে আরম্ভ করে চতুর্দিকে তাকান, যেখানে খুনাখুনি, মারামারি, কিশোর গ্যাং সব কিছু হচ্ছে কিন্তু এই হাউজিং কোম্পানিগুলির জন্য। এবং এই যে জলাশয় ভরাট করে ফেলছে, এই যে খাল, বিল, নদী নালা ভরাট করে ফেলছে, বালি দিয়ে কৃষি জমি ভরাট করে হাউজিং কোম্পানিগুলি করছে, সেগুলি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা নাহলে কিন্তু আমাদের যে তাপদাহ, তাপপ্রবাহ সেটি কিন্তু আমাদের বাড়তে পারে। আমরা ঢাকা শহরকে একটা অট্টালিকার শহর হিসেবে আমরা তৈরি করে ফেলছি। আমাদের সিটি কর্পোরেশনগুলো সৌন্দর্য বর্ধনের নামে তারা বড় বড় টেন্ডার করে, বড় বড় টাকা নেয়, আমাদের ডিভাইডারগুলোর গাছগুলো তারা কেটে ফেলে। আমাদের বড় বড় গাছগুলি কেটে আমাদের ডিভাইডারগুলোকে সৌন্দর্য বর্ধনের নামে টেন্ডার করে উচ্চমাত্রায় তারা লাভবান হবার চেষ্টা করে, কিন্তু আমরা কি সেখানে প্রকৃত বনায়ন আমাদের সিটি কর্পোরেশনগুলি করতে পারছে? আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে আমরা দেখেছি কিছুদিন আগে তারা জল কামান দিয়ে তারা পানি দিচ্ছে। প্রশ্ন তুলছি, এই যে জল কামান দিয়ে পানি তুলে, পানি একে তো সংকট, দ্বিতীয়ত যে জল কামান দিয়ে পানি দেওয়া হয়েছে এটা কতটুকু আমাদেরকে সেখানে সহযোগিতা করতে পেরেছে, এটি কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছি। এটি কি লোক দেখানো জল কামান দিয়ে পানি দেওয়া, নাকি এই জল কামান দিয়ে পানি দিয়ে আমরা এই শহরকে, এই দেশকে আমরা এই তাপদাহ থেকে আমরা মুক্ত করতে পারবো? ক্ষণিকের জন্য, কিছু মানুষের জন্য, সামান্য মানুষের জন্য জল কামান দিয়ে পানি দিয়ে আমি মনে করি আমরা আমাদের তাপদাহ, আমাদের এই শহরকে আমরা এই গরম থেকে, অতি তীব্রতার গরম থেকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা
একদিকে দেখছি যে আমাদের জীবাশ্ম জ্বালানি, আমাদের এয়ার কন্ডিশন, ফ্রিজ এগুলির ব্যবহার বাড়ছে, ঢাকা শহরে জ্যামজট বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে। এসব নানা কারণের জন্য কিন্তু আমরা আমাদের এই যে জলবায়ু পরিবর্তিত প্রভাব, তার কারণের জন্য আমাদের তাপদাহ তৈরি হচ্ছে। আমরা শহরের দিকে তাকাই, গ্রামের দিকে তাকাই। আচ্ছা, আগে বলা হতো শহরে কোথাও খেলার মাঠ নেই, এখন কি খুঁজে পাবেন গ্রামের কোথাও কি ভালো খেলার মাঠ পাওয়া যায়? কোথাও খেলার মাঠ নাই, কোথাও একটা পার্ক নাই, কোথাও একটা বিনোদনের ব্যবস্থা নাই। শহর বলি, গ্রাম বলি, মফস্বল বলি, কোথাও কিন্তু আজকে সেই খেলার মাঠ বলতে কোনো কিছু নাই, কোনো খেলার পার্ক নাই, কোনো বিনোদনের ব্যবস্থা নাই। সে কারণে আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই বিশুদ্ধ বাতাস যদি পেতে চাই, আমরা যদি আমাদের গ্রামের যে স্নিগ্ধতা, মুগ্ধতা যেটা আমরা দেখতাম একসময় গিয়ে, কলকাকুলিতে ভরা, পাখি ডাকছে, বাঁশের পাতাগুলি শোন শোন করে শব্দ করছে, কোথায় গেল সেগুলি? কেন সেগুলি নাই? আজকে একটা নতুন হিড়িক তৈরি হয়েছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে রিসোর্ট তৈরি হচ্ছে। আমাদের এই যে ভাওয়ালের গড় বলি, আমাদের সিলেটের চা বাগানের পাশে বলি, সেখানে রিসোর্ট তৈরির নামে এক ধরনের পুঁজিবাদীরা সেখানে বড় বড় অট্টালিকা করে, সেখানে আমাদের পাহাড় কেটে, আমাদের বন কেটে সেখানে রিসোর্ট তৈরি করে বাণিজ্যিকীকরণ করছে। আমাদেরকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঢাকা শহরে আমরা যদি ফুটপাতের দিকে তাকাই, আমরা যদি ঢাকা শহরে পার্কিং ব্যবস্থার দিকে তাকাই, জ্যামজটের দিকে তাকাই, প্রত্যেকটা ব্যবস্থাপনার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের তাপদাহ বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে উপকরণ রয়েছে। আমাদেরকে সেই জায়গার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এটাও সঠিক যে আজকে শুধুমাত্র আমাদের বাংলাদেশকে আমরা দায়ী করলে আমরা চলবে না। আমরা বৈশ্বিক যে পরিস্থিতি, বিশ্বের যারা বড় ভাইরা রয়েছে, সে বড় ভাইদের শিল্পায়নের কথা যেটা বলা হচ্ছে, আমরা যদি চায়না বা এদিকের দিকে তাকাই, আমরা দেখতে পাবো সেখানকার অনেক বড় বড় নদীগুলো সেখানে বিভিন্ন প্রকল্পের নামে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন বৈশ্বিক জলবায়ুর প্রভাবে কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি। আমরা সেখানে ক্লেম করছি যে আমাদেরকে এই জলবায়ু উদ্বাস্তু যারা হচ্ছে, জলবায়ু উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে, তাদেরকে আপনারা ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। একটা সময় বলা হচ্ছে যে এই জলবায়ু ক্ষতির কারণের জন্য আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চাঁদপুর তলিয়ে যেতে পারে। তাহলে সেই শঙ্কার জন্য, সেই দুর্বিষের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি? আমরা নাগরিকদের কল্যাণে, নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা করবার জন্য আমরা কতখানি খেয়াল রাখছি, সেগুলি কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজকের যেসব দেশগুলোর কারণের জন্য আমরা এই জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছি, জলবায়ু উদ্বাস্ত হচ্ছি, তাপপ্রবাহের মধ্যে পড়ছি, সে দেশগুলোকে এর দায় বহন করতে হবে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেই উচ্চকিত কণ্ঠের সাথে 18 কোটি মানুষ কিন্তু তাদের সাথে একত্রিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি একটু ক্ষমা চাই বলতে চাই, এটি কোনো সমালোচনার জায়গা নয়। আমরা দেখেছি যে আমাদের উত্তর সিটি কর্পোরেশন একজন হিট অফিসারকে নিয়োগ দিয়েছেন, অবশ্যই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত মে মাসে হিট অফিসার নিয়োগ দেওয়ার পরেই এবছরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে। তার দুর্ভাগ্য যে তিনি হিট অফিসার নিয়োগ পাওয়ার পরেই তাপমাত্রা এবারে সর্বোচ্চ বেশি হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে গত 1 বছরে যে হিট অফিসারকে মিস মুশরাকে যে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি উত্তর সিটি কর্পোরেশনের তাপদাহ কমানোর জন্য, তাপপ্রবাহ কমানোর জন্য কতটুকু কাজ করতে পেরেছেন? তিনি কোথায় থেকে কার সহযোগিতায় সে কাজ করবেন, সেটি কিন্তু আমাদের কাছে একটা স্পষ্টতা আমরা দেখতে পাই না। তবে আমরা মনে করি যে একজন হিট অফিসারের পক্ষে কিন্তু সেটি করা সম্ভব নয়। নাগরিকদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। যদিও এশিয়া মহাদেশের আমাদের এশিয়ার মধ্যে কোথাও কিন্তু এই হিট অফিসার নামক কোনো পদবি নাই, তবুও আমি সমালোচনা করতে চাই না। আমরা বলতে চাই যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কিভাবে কাজ করবেন, কী কর্মপরিকল্পনা করবেন, কিভাবে তিনি তাপদাহ কমাবেন, কীভাবে বনায়ন করবেন, কোথায় ফান্ড পাবেন, কাদের নিয়ে কাজ করবেন, নাকি শুধুমাত্র গণমাধ্যমে ফেসবুকে বক্তব্য বানিয়ে দিয়েই কিন্তু ঢাকা শহরকে তাপমুক্ত করবেন, সেটি কিন্তু আমরা ভাববার জন্য আমি অনুরোধ করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব মোহাম্মদ মহিবুর রহমান এমপি মহোদয়কে আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রকৃতি সুস্থ না থাকলে মানবজাতি ও সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। এরই বড় একটা উদাহরণ দেখা গেল গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহ। এই তাপদাহে দেশের মানুষ জনজীবনে নাবিশ্বাস তৈরি হয়েছে। গত ৭৬ বছরের মধ্যে দেশে এত বিস্তৃত এলাকা জুড়ে এত উচ্চমাত্রায় তাপ প্রবাহ হয়নি। গত ৩০শে এপ্রিল যশোরে ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। প্রতি বছর চুয়াডাঙ্গায় একদিকে যেমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়, অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও এই জেলায় প্রতি বছর দেখা যায়। গত এপ্রিলে অন্তত ১৩ দিনে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়। গত ৩০শে এপ্রিল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হচ্ছে, প্রকৃতির এই ভারসাম্যহীনতার জন্য প্রধান কারণগুলি কী? জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় প্রভাব,
দেশে যেমন জলাধার, পুকুর, খাল, বিল ভরাট, বৃক্ষ নিধন, অপরিকল্পিত নগরায়ন তথা বাড়িঘর নির্মাণ, শীততাপ যন্ত্রের অধিক ব্যবহার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ঘনবসতি সহ নানা কারণে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়ছে। অন্যদিকে উন্নত দেশের শিল্প দূষণ, এশিয়া ও চীন অঞ্চলে প্রবহমান নদীগুলি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেরে ফেলা, হিমালয়ের বরফ গলা সহ বহুবিধ কারণে বাংলাদেশ সহ অঞ্চলের তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমি আমার অভিজ্ঞতায় বলতে চাই, আমি বেশ কয়েক মাস ধরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছি। আমার মনে হয়েছে যে আমাদের সমাজ, আমরা যারা এই দেশে বসবাস করছি, আমাদেরকে অনেক সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। প্রথমত যে আইনগুলি সরকারে আমার দেশে আসে, সে আইনগুলি আমরা ইচ্ছা হোক অনিচ্ছা হোক ঠিক মতো পালন করি না। যেমন আমরা যে বিল্ডিংয়ের কোডগুলি যেভাবে আমাদের ইমারতগুলি করা দরকার, আমরা সেই বিল্ডিংয়ের কোডগুলি আমরা মানি না, যার জন্য দেখে মন মতো ইচ্ছা মতো বিভিন্ন বিল্ডিং তৈরি করে আমার অজান্তে আমি আমার নিজের ঘরকে মৃত্যুর ফাঁদ বানিয়ে রেখেছি। বাংলাদেশ একটি ভৌগোলিক কারণে আমরা ডিজাস্টার এরিয়া, এবং এই জন্য আমাদের এটাকে মাথায় রেখে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ডিজাস্টার ম্যানেজমেন্টকে সামনে রেখে আমাদের এগিয়ে এই আমাদের সবুজায়ন, এটা আমরা এখান থেকে আমাদের এটাকে সারা বাংলাদেশে আমাদের প্রচুর গাছ লাগানোর দরকার। এর মাধ্যমে আমাদেরকে দেশকে সবুজায়ন করার দরকার। সারে সারে আমাদের যে উন্নত দেশগুলি তারা যেভাবে শিল্পায়নের মাধ্যমে আমাদের যে জলবায়ুকে দূষিত করতেছে, সেখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন স্থানে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে বিভিন্ন ফোরামগুলিতে মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছে যে উন্নত দেশগুলিতে তোমরা অনতিবিলম্বে তোমাদের ইন্ডাস্ট্রিগুলিকে গ্রিন ইন্ডাস্ট্রি করো এবং সেই গ্যাস নির্গমনের মাত্রাকে কমিয়ে নিয়ে আসো। সুতরাং আগামী দিনে আমাদের সবাইকে, যেমন উন্নত দেশগুলিকেও তাদেরকে আমাদের সে গ্যাস নিষ্কাশনের মাত্রা কমিয়ে আনতে হবে, সাথে সাথে আমাদেরকে আমাদের সবুজায়নের দিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং এই দুর্যোগের মধ্যে বাংলাদেশটা যেহেতু ভৌগোলিক কারণে আমরা দুর্যোগের মধ্যে বসবাস করি, এই দুর্যোগ মন্ত্রণালয় এই দুর্যোগকে আমাদের সহনীয় করার জন্য নতুন দুর্যোগ সহনীয় এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে দুর্যোগের ব্যাপারে একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে এই দুর্যোগের আলো ব্যাপারে তাদেরকে অভিজ্ঞতা সম্পূর্ণ করে এবং বিভিন্ন মহড়া, বিভিন্ন দুর্যোগের যে আলোচনা ডিবেটের মধ্যে তাদেরকেও এটা সম্পৃক্ত করে এই ব্যাপারে তাদেরকেও সচেতনতার মধ্যে আমাদেরকে দিয়ে এসে একদম স্কুল লেভেল থেকে আমাদেরকে আমাদের দুর্যোগ সহনীয় জাতি হিসাবে আমাদের গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ফলাফল পেয়ে গিয়েছি, সম্মানিত 5 জন বিচারকের ফলাফল। তবে হানা ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের এই ফলাফল ঘোষণা করব। আজকের যে প্রস্তাবিত বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী। এই সহায় সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্তর কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ আমরা ঢাকা কলেজকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা কলেজকে। আরও বেশি অভিনন্দন রইল সরকারি তিতুমির কলেজের 3 জন বক্তাকে। তারা চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে কিভাবে আমরা তাপাবহ থেকে মুক্তি পেতে পারি তার জন্য তাদের যুক্তি তর্ক উপস্থাপন করার জন্য আমরা সরকারি তিতুমির কলেজকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের আজকের পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় অসহনীয় তাপমাত্রার বৃদ্ধির কারণ নিয়ে ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।